শিক্ষার্থী, পরীক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন পাঠের গুরুত্ব। দৈনন্দিন জীবনে আমরা সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যেও থাকা অবস্থাতেও আমরা রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভোগ করে আসতেছি। যেমন হতে পারে ঘুম থেকে উঠে তখন আমাদের দাঁত ব্রাশ করার জন্য পেস্ট এবং ব্রাশ, গোসল করার জন্য সাবান এবং শ্যাম্পু, চা খাওয়ার জন্য সকালবেলা বেড টি খাওয়ার জন্য চা এবং বিস্কিট, গোসলের পর লোশন, এবং যদি আমরা পরীক্ষা বা স্কুলে লেখাপড়া করতে যাই তখন আমাদের লাগে চক, সিলেট। আর এই সবই রসায়নেরই অবদান। ফসলের ক্ষেতে উচ্চ ফলনের জন্য ব্যবহার করা হয় সার, পেস্টিসাইড, কীটনাশক, ইনসেক্টিসাইড, সংরক্ষক, প্রিজারভেটিভ ইত্যাদি সবই রসায়নের অবদান। কলেরা, টাইফয়েড, যক্ষ্মা ইত্যাদি রোগে একসময় বহু লোক মারা যেত। এমনকি মরণ ব্যাধি, ক্যান্সার রোগেও কিছু ক্ষেত্রে মানুষ রক্ষা পায়। শিল্প, কলকারখানা, যানবাহন ও মানুষের ব্যবহার্য থেকে প্রচুর পরিমাণে বর্জ্য, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফেট, কার্বনেট, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভারী ধাতু ও অ্যাসিড, যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি। আর এই সবই আমাদের পরিবেশের ক্ষতি সাধন করে। এগুলো সবই বায়ুর সাথে মিশে বায়ু দূষণ করে, পানির সাথে মিশে পানি দূষণ করে, এবং পরিবেশের বাতাসের সাথে মিলে পরিবেশের অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে। যেমন ফসলের জমিতে কীটনাশক প্রয়োগ করা হয় পোকামাকড় দমনের জন্য, কিন্তু এই কীটনাশকের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে তা পানির সাথে মিশে পানি দূষিত করে এবং বায়ুর সাথে মিশে বায়ু দূষিত করে। এ থেকেই বোঝা যায় যে পরিবেশের জন্য, বাস্তুতন্ত্রের জন্য এবং মানুষ তথা প্রাণীর জীবন ধারণের জন্য রসায়ন পাঠ কতটা গুরুত্বপূর্ণ। 1.5 দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। এখান থেকে আমরা বলতে পারি যে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভয়েসিয়ে ও গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। এবার আসি বিজ্ঞানের সংজ্ঞায়। পরীক্ষা নিরীক্ষা ও পরীক্ষালব্ধভাবে সংগৃহীত যে জ্ঞান আমরা পাই তাই হলো বিজ্ঞান। আর পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে রাসায়নিক বা রসায়নের যে চর্চা যেখানে করা হয় তাকে বলা হচ্ছে রসায়ন বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। যিনি এই গবেষণা করেন এবং কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে উপনীত হতে পারেন তিনিই হচ্ছে বিজ্ঞানী। যেমন ক্যালসিয়াম অক্সাইড একটি তাপ উৎপাদী,
কারণ ক্যালসিয়াম অক্সাইড, যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যখন পানিতে দেওয়া হয় তখন তা, আচ্ছা আপনাদের এত বিশ্লেষণে না যাই, ক্যালসিয়াম অক্সাইড পানিতে দিলে পানির তাপমাত্রা হ্রাস পায়, এই জন্য এটিকে তাপ উৎপাদী পানির তাপ, দুঃখিত, ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সুতরাং এটি হচ্ছে একটি তাপ উৎপাদী। আবার অপরদিকে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি একটি তাপহারী। কিভাবে? যখন অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করা হয় তখন পানির তাপমাত্রা হ্রাস পায়, এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি তাপহারী। নিচে একটি পরীক্ষার মাধ্যমে আমরা আলোচনা করি যে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি তাপহারী। প্রয়োজনীয় যন্ত্রপাতি: 1 বিকার, 2 পানি, 3 অ্যামোনিয়াম ক্লোরাইড, 4 থার্মোমিটার, 5 কাচের রড ও 6 নিক্তি। প্রথমে একটি বিকারে 250 ml পানি নিয়ে এর প্রাথমিক তাপমাত্রা নির্ণয় করি। ধরি এই প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা সাধারণত যখন একটু বলে রাখা ভালো যে আমরা যখনই যেভাবে গবেষণা করি বা পরীক্ষাগারে যখন, দুঃখিত, মানে ল্যাবরেটরিতে, স্কুলে বা কলেজে ল্যাবরেটরিতে যখন আমরা কাজটাকে করি তখন আমাদের ল্যাবরেটরি বা পরীক্ষাগারের তাপমাত্রাকে সবসময় আদর্শ মান হিসেবে, এখানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে সেটাই করব। তো আমরা 25 ডিগ্রি পেলাম। এরপরে এর মধ্যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিলাম। এরপরে কাঁচ রড দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে পুরো মিশিয়ে ফেললাম পানির সাথে। দেখা যাবে যে পানির তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তাই যখন পানিটা পুরোপুরি মিশে যাবে এবং স্থির অবস্থায় আসবে তখন থার্মোমিটার দিয়ে এর তাপমাত্রা নির্ণয় করলাম। তখন দেখা যাবে আমরা পেলাম এতে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। ঠিক একইভাবে আবারও 5 গ্রাম দেই, তাহলে মোট দ্রবণের ভিতরে দ্রবের পরিমাণ ধরাচ্ছে 10 গ্রাম। তো 10 গ্রাম অবস্থায় এটাকে কাঁচ রড দিয়ে ভালোভাবে নাড়িয়ে সম্পূর্ণ দ্রাবকের ভিতরে দ্রবীভূত করি। তো দ্রাবকের ভিতরে দ্রবীভূত করার পরে যে দ্রবণটা উৎপন্ন হবে সেই দ্রবণে আমরা থার্মোমিটার দিয়ে এর তাপমাত্রা নির্ণয় করলাম। দেখলাম যে এর তাপমাত্রা আরও 5 ডিগ্রি কমে গেছে। তো এবার হচ্ছে কত? এবার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে এই কাজটা আরও কয়েকবার করি। দেখা যাবে যখন আরও 5 গ্রাম দিলাম, তাহলে যখন দ্রব আবারও 5 গ্রাম দেই, তো তখন দেখা যাবে যে এর তাপমাত্রাটা আবারও হ্রাস পেয়েছে। তাহলে 15 গ্রামের জন্য দাঁড়াচ্ছে হচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক এই যে প্রাপ্ত ফলাফলগুলোকে আমরা একটা ছকে লিখে ফেলি। ছকে লিখলে দেখা যাবে যে, আমি স্ক্রিনে শেয়ার করে দিব, আর মেইন বইটা পড়লে আপনারা জেনে যাবেন। ঠিক আছে? তো দেখা যাবে যে যতই আমরা দ্রাবকে, মানে পানিতে দ্রব, অর্থাৎ পরীক্ষণীয় দ্রব্যটাকে বা পরীক্ষণীয় যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটাকে মিশ্রিত করি, দেখা যাবে ধাপে ধাপে এর তাপমাত্রা কমে আসতেছে। সুতরাং বোঝা যায় যে এটা একটা তাপহারী পদার্থ। কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করি পুরোটা পরীক্ষাটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের স্টুডেন্ট যারা আছেন বা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা না 3টা ছোট্ট কুইজ। 3টে ছোট্ট কুইজ হচ্ছে কি, হয়তোবা বইয়ে আসে না বা সংজ্ঞায় আসে এবার আসে না, এরকম হয়। কিন্তু আমরা রসায়নে ক্লাস 7, 8, 9, 10 বা ইন্টার বা অনার্সে বা মাস্টার্সে যেখানেই যাই না কেন, আমাদের যখন দ্রবণ নিয়ে যখন আমাদের বিশ্লেষণ ধরে পড়াশোনা করতে হবে তখন আমাদের 3টা বিষয়কে মাথায় রাখতে হবে এবং 3টা সংজ্ঞাকে। এই 3টা সংজ্ঞা কি? 3টা সংজ্ঞা হচ্ছে, ভাই আমার বাইকনার এসব করলে মাথা ঘুরে যাবে, আপনারা শেখেন, বাইকনাকে শেখার দরকার নেই। 3টা বিষয় হচ্ছে কি, প্রথম হচ্ছে দ্রাবক, এরপর হচ্ছে দ্রব, এরপর হচ্ছে দ্রবণ। তো আমরা আগে ইংলিশে না যাই। তো দ্রাবকটা হচ্ছে কোনটা? যেই পদার্থের ভিতরে আমরা দ্রবকে দ্রবীভূত করব সেটাই হচ্ছে দ্রাবক। যেমন সাধারণত সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক হচ্ছে পানি। পরীক্ষাগারে দেখবো আমরা ল্যাবরেটরিতে পাতিত পানি ইউজ করা হয়, বা শুধু পানি, এটাই লিখি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে কি দ্রাবক, এরপর হচ্ছে দ্রব কাকে বলে? যেই পদার্থটিকে দ্রাবকের ভিতরে দ্রবীভূত করা হয়
এবং দ্রবণ উৎপন্ন হয়, সেই পদার্থটাই হচ্ছে দ্রব্য। বোঝা গেছে? যেমন আমি যে কিছুক্ষণ আগে যে পরীক্ষাটি করেছি সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে দ্রব্য। এবং এবারে আসি আমি দ্রবণের সংজ্ঞাতে। যখন কোনো দ্রাবকে কোনো দ্রব্য দ্রবীভূত করা হয় এবং সেটা দ্রবীভূত হয়ে যায় পুরোপুরি, তখন একটি দ্রবণ উৎপন্ন করে। কথাটা আমি আরো একবার বলছি, যখন কোনো একটা দ্রাবকে কোনো একটি দ্রব্য দ্রবীভূত করা হয়, তখন যে মিশ্রণটা তৈরি হয় সেটি হচ্ছে পরিপূর্ণ দ্রবীভূত হওয়ার পরে যে মিশ্রণটি তৈরি হয় সেটাই হচ্ছে দ্রবণ। ক্লিয়ার? আশা করি শেষের এই তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, কারণ রসায়ন পাঠের ক্ষেত্রে যখনই আপনি তরল সংজ্ঞায়িত করে আসবে ইকুয়েশন, তরল তরল টাইপের যখন কোনো প্রশ্ন আসবে বা অধ্যায় আসবে, তখন এই জিনিসটা খুবই কাজে লাগবে। আর আপনাদের আমি ছকটা অবশ্যই আমার স্ক্রিন শেয়ার করে দিব। এতক্ষণ যে আপনাদের সামনে আমি একটা পরীক্ষণ নিয়ে আলাপ আলোচনা এবং বিশ্লেষণ করেছিলাম এবং একটি সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম, সেই বিষয়টিকেই ফ্লোচার্ট আকারে লিখতে হবে। জেনে রাখা ভালো যে ফ্লোচার্ট আকারে লিখলে দেখা যায় এটা আপনাদের হয়তো বা এসএসসিতে, আমি মেট্রিকে খুব বেশি একটা কাজে লাগবে আবার লাগতে নাও পারে, কিন্তু এইচএসসিতে যখন আপনারা উঠবেন তখন একটা ফ্লোচার্ট মুখস্থ করলে আপনি পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে আপনি যে কোনো একটা পদার্থের শিল্প উৎপাদনটা বিশ্লেষণ করতে পারবেন এবং খাতায় প্লেস করতে পারবেন। তাই আমি কথা না বাড়িয়ে প্রথমেই ফ্লোচার্টের দিকে চলে যাচ্ছি। আর আমি যে ফ্লোচার্টটিকে বলতেছি সেটা হচ্ছে একেবারে হুবহু বই থেকেই লেখা এবং বই থেকে দেখে দেখে বলা। সুতরাং আপনাদের খুব বেশি টেনশন নিতে হবে না, আপনাকে বইটাকে ফলো করুন, অথবা আমি এটাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেই স্ক্রিন দেখে দেখে শিখে নেবেন। এক, বিষয়বস্তু নির্ধারণ। বই বা পূর্বের গবেষণা গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেয়া। 3, পরীক্ষণ। 4, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। 5, প্রাপ্ত ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।